এখন আমরা 2018 সালের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ফিজিক্সের প্রশ্নপত্র এবং সেই প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন কি দেখা যাক। দেখা যাচ্ছে এখানে বলছে কি দি ভেলোসিটি ভি অফ এ পার্টিকল আন্ডার এ ফোর্স এফ depends on its distance x from the origin as v proportional to 1 by root x. Find the magnitude of the force on the particle depends on x. দেখো এইখানে পার্টিকেলের উপরে ফোর্সটা কীভাবে ডিপেন্ড করছে সেটা দেখাতে বলছি। তাহলে ভি সমান সমান দেখো কে বাই রুট এক্স কে ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। দেখো ফোর্স সমান কিন্তু আমরা লিখতে পারি, দেখো এইখানে বলেছে দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স এফ সমান সমান এম এ, আর এ সমান আমরা লিখতে পারি ভি ডিভি ডিএক্স যখন দেওয়া আছে ভি অ্যাজ এ ফাংশান অফ এক্স। দেখো এখানে ভি কিন্তু অ্যাজ এ ফাংশান অফ এক্স আছে, তাহলে ভি ডিভি ডিএক্স করলে অ্যাক্সিলারেশন বেরোবে, তাকে মাস দিয়ে গুণ করলেই আমরা ফোর্স পেয়ে যাব। তাহলে ডিভি ডিএক্স কত হচ্ছে দেখো, ডিভিডিএক্স এই 1 নম্বর সমীকরণের ডিফারেন্স সেট করলে আমরা পাচ্ছি কে ইন্টু মাইনাস হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। এবার দেখো ভি ডিভিডিএক্স তাহলে কত হবে, ভি ইন্টু ডিভিডিএক্স, ভিটা কত হয়েছে কে বাই রুট এক্স ইন্টু ডিভিডিএক্স কত হবে ইন্টু কে ইন্টু মাইনাস হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। তাই দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 যদি নিচে নামে এক্স টু দি পাওয়ার 3/2 আর নিচে একটা এক্স টু দি পাওয়ার হাফ আছে, তাহলে দেখো অ্যাক্সিলারেশান ইজ প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার হাফ আর নিচে একটা এক্স টু দি পাওয়ার 3/2 এলো, তার মানে এক্স স্কোয়ার, তাহলে এ ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। এবার দেখো ফোর্স এফ সমান কত এম এ, তাহলে এটা প্রপোর্শনাল টু কত হতে পারে, প্রপোর্শনাল টু 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এ প্রপোর্শনাল টু 1 বাই এক্স স্কোয়ার, সুতরাং আমাদের কারেক্ট অপশান হলো সি। তাহলে একের কারেক্ট আনসার হলো গিয়ে আমাদের সি। এইবার আমরা 2 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। 2 নম্বর প্রশ্নে কি বলে দেখা যাক। দ্য রেশিও অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি G1 is to G2 অন দ্য সারফেসেস অফ 2 planets 5:2। দেখো G1 is to G2 বলে দিয়েছে 5:2, আর তাদের and the ratio of their respective average densities ρ1 is to ρ2 2:1, ρ1 is to ρ2 হলো 2:1। তাহলে বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ রেসপেক্টিভ এসকেপ ভেলোসিটিস, হোয়াট ইজ দ্য রেশিও v1 is to v2 ফ্রম দ্য সারফেস অফ দ্য প্ল্যানেটস। তাহলে দেখো v1 is to v2, তোমরা জানো v সমান √2gm/r, যেখানে জি হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আর জিএম সমান স্মল জি ইন্টু আর স্কোয়ার বসালে 2gr। তাহলে দেখো G1 is to G2 রেশিও আছে, তাহলে R1 is to R2 রেশিও বের করতে হবে যদি V1 is to V2 বের করতে হয়। দেখো V1 বাই V2 সমান আমরা লিখতে পারি 2 ইন্টু G1 বাই G2 ইন্টু R1 বাই R2। G1 বাই G2 কিন্তু বলা আছে 5:2, আমরা স্রেফ বসিয়ে দিতে পারি। তাহলে আমাদের R1 বাই R2কে ইন টার্মস অফ রো বের করে নিতে হবে। তোমরা জানো যে G1 বাই G2 যখন আছে ওইখান থেকে তৈরি করি জি সমান সমান, তোমরা গড় ঘনত্ব দিয়ে টার্মটা ভাবো 4/3 পাই আর জিরো R1 করে নিচ্ছি, এটা জি ইন্টু ρ1 বাই 4/3 দ্বিতীয় প্ল্যানেটের জন্য পাই R2 জি ইন্টু ρ2। তাই দেখো G1 বাই G2 যেটা কিনা আমার বলে দিয়েছে কত, বলে দিয়েছে G1 বাই G2 5:2, তাহলে 5/2 সমান সমান দেখো 4/3 পাই কিন্তু আমাদের কেটে গেছে, R1 বাই R2 থাকলো, উপরে নিচে ক্যাপিটাল জিও কিন্তু আমরা কেটে দিতে পারি, ইন্টু ρ1 বাই ρ2, ρ1 বাই ρ2 বলে দিয়েছে আবার দেখো 2:1, তাহলে 2/1 বসিয়ে দিই আমরা। তাই দেখো অতএব R1 বাই R2 সমান 5/4। দেখো এইখান থেকে এই লাইন থেকে R1 বাই R2 লিখলে ওই 2 দিয়ে ভাগ হয়ে গেল, তাহলে 5/4।
তাই দেখো এইখানেও V1/V2 এই যে √2 GR √2 G1 R1 আর V2 হলো √2 G2 R2, 2ও কেটে গেল। দেখো এইবারে G1/G2 সমান তুমি জানো এখানে 5:2, তাহলে 5/2 বসিয়ে দিলাম। R1/R2 বেরিয়েছে আমাদের 5/4, তাহলে এখানে 5/4 বসিয়ে দিলাম। তাহলে দেখো 5 5 25 রুট মানে উপরে 5 বেরোলো, আর 8 রুট মানে 2√2, তাহলে 5/2√2। সুতরাং এইখানে কারেক্ট অপশান হলো সি। তাহলে 2 প্রশ্নের কারেক্ট অপশান আমাদের সি। এরপর আমরা 3 নম্বর প্রশ্নে যাব। সুতরাং আমাদের প্রথম দুটো প্রশ্নের উত্তর বেরোলো, দুটোরই বেরিয়েছে সি। 3 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে স্ফেরিক্যাল ড্রপ ইজ প্লেসড অন এ হরাইজন্টাল প্লেন. A small disturbance causes the volume of the drop to oscillate. The time period of oscillation of the liquid drop depends on radius of the drop, density rho and surface tension S of the liquid. Which among the following will be a possible expression for T? দেখো এখানে যখন পসিবল এক্সপ্রেশন ফর টি বলেছে তখন আমাদের ডাইমেনশনাল অ্যানালিসিসে যেতে হবে, এবং টাইম পিরিয়ড অফ অসিলেশন যদি টি ধরি, টি কি বলে দিয়েছে, টাইম ডিপেন্ডস অন, তাহলে টি সমান কে ইন্টু দেখো রেডিয়াসের উপর নির্ভর করে ডেন্সিটি এবং সারফেস টেনশন, তাহলে রেডিয়াস R⁴ x রো টু দি পাওয়ার y ইন্টু সারফেস টেনশন S⁴z। এইভাবে লিখে নিলাম। এবার টি টাইম পিরিয়ড, তাহলে টি থাকলো কে, আর মানে L⁴ x, রো মানে কত M/V মানে M(L⁻³ হোল⁻y), আর সারফেস টেনশন কি ফোর্স পার ইউনিট লেন্থ মানে M(T⁻²) হোল⁻z। তাই দেখো এখান থেকে আমরা লিখলে পাচ্ছি কে ইন্টু M⁻কত y প্লাস জেড, L⁻ কত x -3y, আর T⁻ কত -2z। এটা আমরা কিন্তু পেয়ে গেলাম যদি আমরা ভেঙে লিখি। তাহলে এইখান থেকে আমরা 3টে ইকুয়েশন কিন্তু ফর্ম করতে পারি। প্রথম হলো দেখো T⁻² আর এখানে টি, তাহলে -2z, এই যে এখানে এসেছে -2z আর এখানে আছে টি বাম পক্ষে, টি মানে T⁻1, তাহলে -2z সমান 1, তাহলে z = -½ নেক্সট দেখো এখানে m নেই, তাহলে y প্লাস জেড সমান 0, তাহলে y সমান -z, জেডের ভ্যালু -½ তাহলে মাইনাসে মাইনাসে +½ y বেরিয়ে গেল। এবার এক্সে দেখতে হবে, x -3y সমান 0, তাহলে x সমান কত 3y, y সমান কত ½ তাহলে x সমান 3/2। তাহলে দেখো অ্যাপ্রক্সিমেট যে রিলেশন আমরা পেতে পারি টি এর, দেখো টি সমান কে ইন্টু R⁴x, এক্সের মান আমাদের কিন্তু বেরিয়েছে 3/2, তাহলে R⁴3/2, রো টু দি পাওয়ার y, এর মান বেরিয়েছে ½ তাহলে ρ⁴½ S⁻z মানে S⁻ কত হবে, জেডের ভ্যালু বেরিয়েছে -½ তাহলে S⁻⁻²। তাহলে দেখো এইখানে যে তাহলে আমরা কিভাবে বসাতে পারি সেটাকে দেখো, এখানে কে থাকলো বাইরে, এই S⁻⁻টাকে নিচে গেলে S⁻½ হচ্ছে, তাহলে সবার কিন্তু একটা হাফ আছে এই রুটের মধ্যে নিচ্ছি, R⁻½ নিয়ে নিয়েছি, তাহলে R³ থাকলো, রো থাকলো আর নিচে এস, তাহলে R³ ρ/s, R³ ρ/s। তাহলে 3-এর কারেক্ট অপশান হলো আমাদের সি, কে ইন্টু রো R³/s, তাহলে 3-এর কারেক্ট অপশান হলো সি। এবার আমরা 4 নম্বর প্রশ্নে যাব। 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে সেটা দেখা যাক। 4 নম্বর প্রশ্নে বলছে দ্য স্ট্রেস অ্যালং দ্য লেন্থ অফ এ রড with rectangular cross section is 1% of the Young's modulus of its material. তাহলে দেখো স্ট্রেস মানে প্রেসার F/A, বলছে 1% অফ ইয়াং মডুলাস, তাহলে y ইন্টু 1/100 1%। আর কি বলছে দেখো
তাহলে আর কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ চেঞ্জ ইন ভলিউম। তোমরা ভলিউম চেঞ্জের একটা ইকুয়েশন জানো, dV/V সমান 1 - 2 সিগমা ইন্টু আলফা, 1 - 2 সিগমা ইন্টু আলফা। এইবার দেখো আলফা তো হলো স্ট্রেন, তোমরা জানো স্ট্রেস বাই স্ট্রেন। দেখো সিগমা বলে দিয়েছে 0.3, আমরা বসাতেই পারি, শুধু আমাদের আলফা দরকার। স্ট্রেস বা স্ট্রেন, লংজিটুডিনাল স্ট্রেস বাই লংজিটুডিনাল স্ট্রেন সমান ওয়াই। তাহলে দেখো স্ট্রেস মানে F/A, আর এই ওয়াইটাকে নিচে নামালাম, সমান স্ট্রেন মানে আলফা। তাহলে আলফা সমান F/A ওয়াই। তাহলে দেখো এই লাইন থেকে আমরা লিখে নিতে পারি তো, F/A ওয়াই সমান 1/100, 1% ছিল। তাহলে দেখো আলফা সমান 1/100, সিগমা সমান 0.3, তাহলে dV/V এই লাইন থেকে আমাদের কি আসছে দেখো, 1 - সিগমা বলেছে 0.3, তাহলে 1 - 2 ইন্টু 0.3 ইন্টু 1% মানে 1/100 বা 10⁻²। তাহলে 1 - 0.6 মানে 0.4 ইন্টু 10⁻²। তার মানে কত হচ্ছে দেখো, এখানে যদি পার্সেন্টেজে যাই dV/V ইন্টু 100, এত পার্সেন্ট হলে 0.4%। তাহলে দেখো এখানে কারেক্ট অপশান হলো ডি, 4 কারেক্ট অপশান ডি। এইবার 5 নম্বর প্রশ্নে আমরা যাই। বলছে হোয়াট উইল বি দ্য অ্যাপ্রক্সিমেট টার্মিনাল ভেলোসিটি অফ এ রেন ড্রপ অফ ডায়ামিটার বলে দিয়েছে, ডেন্সিটি বলে দিয়েছে, অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি বলে দিয়েছে, নেগলেক্ট বায়ান্সি অফ এয়ার। দেখো তোমরা টার্মিনাল ভেলোসিটি ভি সমান জানো 2/9 ইটা ইন্টু r স্কোয়ার রো মাইনাস সিগমা, রো মাইনাস সিগমা, রো মাইনাস সিগমা ইন্টু জি। নেগলেক্ট বায়ান্সি অফ এয়ার, তাহলে সিগমাকে আমরা রো এর তুলনায়, সিগমা ইজ মাচ লেস দ্যান রো, এটা বলছি। তাহলে সিগমাকে রো এর তুলনায় বাদ দিচ্ছি। এবার আমার কাছে কী চেয়েছে, অ্যাপ্রক্সিমেট টার্মিনাল ভেলোসিটি। দেখো তাহলে ভি সমান, আমরা ক্যালকুলেশানটা করি 2 ইন্টু r স্কোয়ার, দেখো এখানে ডায়ামিটার বলেছে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে রেডিয়াস বেরিয়ে যাবে, রেডিয়াস 0.9 ইন্টু 10⁻³ মানে 9 ইন্টু 10⁻⁴, তার হোল স্কোয়ার, ইন্টু রো ডেন্সিটি অফ রেন ওয়াটার 10⁻³ সিগমাকে তো বাদ দিয়েছি, আর জি এর ভ্যালু বসালাম 9.8 ডিভাইডেড বাই 9 ইন্টু ইটা। ইটা দেখো নিশ্চয়ই বলে দেওয়া উচিত, কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি 1.8 ইন্টু 10⁻⁵, তাই মানটা বসিয়ে দিলাম 1.8 ইন্টু 10⁻⁵। তাহলে আমরা একটু খোলামেলা করে গুণ ভাগটা করে নিই ধীরে ধীরে। 2 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 10⁻⁸ ইন্টু 10⁻³ ইন্টু 9.8 বাই 9 ইন্টু 1.8 ইন্টু 10⁻⁵। দেখো 10⁻⁸ আর 10⁻³ মানে 10⁻⁵, আর নিচে 10⁻⁵ কেটে দিলাম, একটা 9 কেটে গেল। এবার দেখো 5 বারে কাটলো, 1.8কে 5 দিয়ে গুণ করলে 9 হয়। তাহলে দেখো হচ্ছে 5 × 10 ইন্টু 9.8, তার মানে 98 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখানে হলো 98 মিটার পার সেকেন্ড, মানে 5 বি হলো গিয়ে কারেক্ট অপশান। তাহলে 5 প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এবার যাব 6 নম্বর প্রশ্নের উত্তর খুঁজতে। 6 নম্বর প্রশ্নে কি বলছে আগে সেটা দেখা যাক। The water equivalent of a calorimeter is 10 gram. Water equivalent calorimeter is 10 gram and it contains 50 gram of water at 15 degree centigrade. 50 gram of water at 15 degree centigrade. দেখো ক্যালোরিমিটারেরও তাহলে তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেন্টিগ্রেড। Some amount of ice initially at -10 degree centigrade is dropped in it. কিছুটা আইস যার টেম্পারেচার -10 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই ড্রপ করা হলো। অ্যান্ড হাফ অফ দ্য আইস মেল্টস টিল ইকুইলিব্রিয়াম ইজ রিচড। দেখো অর্ধেকটা আইস গললো, m/2 মাসটা মেল্ট হলো, আর m/2 কিন্তু মেল্ট হয়ে ওয়াটার হয়েছে, m/2 এটা ওয়াটারে পরিণত হয়েছে মেল্ট হয়ে, আর m/2 আছে আইস। তাহলে মিশ্রণে আইস ওয়াটারের মিশ্রণ মানে ফাইনাল টেম্পারেচার ইজ 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার দেখো কে তাপ নিচ্ছে আর কে তাপ ছাড়ছে, গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এই সমীকরণে আমরা যাওয়ার চেষ্টা করি।
দেখো ক্যালোরিমিটার প্লাস জলের জলসম হলো 10 + 50 মানে 60। এর টেম্পারেচার কত থেকে কত হয়েছে, 15 থেকে 0-তে, তাহলে তাপ ছেড়েছে 60 ইন্টু 15 এত ক্যালোরি। এটাই তো জলসমতে এমএস ঢোকানোই আছে, আর টেম্পারেচার 15 থেকে 0, তাহলে 60 ইন্টু 15 ক্যালোরি এই পরিমাণ তাপ ছাড়লো। এই তাপটা কি করেছে, -10 ডিগ্রির গ্রাম জল বরফকে 0 ডিগ্রির গ্রাম বরফে নিয়ে চলে এসছে। বরফের আপেক্ষিক তাপ কিন্তু 0.5 এখানে বলা আছে, তাহলে বরফ কতটা তাপ নিল, ইন্টু 0.5, -10 থেকে 0 মানে 10 ডিগ্রি উষ্ণতা বেড়েছে। এইবার সম্পূর্ণ বরফ কিন্তু গলেনি, অর্ধেকটা m/2 গ্রাম বরফ গলেছে। বরফের গলনের লিনতাপ কত বলে দিয়েছে দেখো, লেটেন্ট হিট অফ মেল্টিং অফ আইস 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে ইন্টু 80। এই তো হলো আমাদের অঙ্ক। তাহলে এবার দেখো প্রথম টার্মটা কত দিচ্ছে 5m, দ্বিতীয় টার্মটা কত দিচ্ছে 40m সমান 900, তাহলে 45m সমান 900, তাহলে m সমান 900/45, 45 দুগুণ 90, 20, তাহলে এম এর মান হলো 20 গ্রাম। তাহলে 6-এর কারেক্ট অপশান হলো সি। সো সি ইজ দ্য কারেক্ট অপশান টু দ্য কোশ্চেন নাম্বার 6। এইবার আমরা 7 নম্বর প্রশ্নে যাব। 7 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যাবে। বলছে 1 mole of a monoatomic ideal gas undergoes এ কোয়াসি-স্ট্যাটিক প্রসেস, মানে সেমি স্ট্যাটিক প্রসেস, খুব ধীরে ধীরে পরিবর্তন ঘটছে, হুইচ ইজ ডেপিক্টেড বাই স্ট্রেট লাইন জয়েনিং V0 T0 অ্যান্ড 2V0 T0 ইন দ্য ভিটি ডায়াগ্রাম। দেখো একটা ভিটি ডায়াগ্রাম টানা হয়েছে এবং এটাতে এর বোঝানো হচ্ছে কত, V0 T0 এই পয়েন্ট একটা আছে, সেখান থেকে কোথায় 2V0 3T0-তে গেছে, 2V0 3T0 এই পয়েন্টে গেছে। A straight line there. The straight line joining these 2 points. What is the value of the heat capacity of the gas at the point V0 T0? V0 T0 পয়েন্টে হিট ক্যাপাসিটি মানে টোটাল হিট ক্যাপাসিটি কতখানি। দেখো তোমরা জানো যে হিট ক্যাপাসিটি সি হলে এনসি ইন্টু ডিটি, টোটাল হিট টেকেন, ইকুয়ালস টু, দেখো ইন্টারনাল এনার্জির জন্য এনসিভি ডিটি প্লাস পিডিভি বাহ্যিক কাজ, তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে যা জানি আমরা সেটাকে ভেঙে লিখে নিলাম। এবার দেখো আমার কাছে কী চেয়েছে, ভ্যালু অফ হিট ক্যাপাসিটি। সো উই আর টু ক্যালকুলেট সি। সি ইকুয়ালস টু কত, দেখো এন কেটে গেল, তাহলে সিভি, ডিটিও কেটে গেল, প্লাস পি থাকলো, আর এইখানে দেখো আর কি থাকছে, সিকে তো রেখে দিয়েছি, তাহলে P/N ডিভি ডিটি। দেখো এখানে ডিভিডিটি অফ দ্য কার্ভ, এখান থেকে পেয়ে যাব ডিভিডিটির মান। ডিভিডিটির মান কত দেখো, ওয়াই কোঅর্ডিনেটের চেঞ্জ, T0 ছিল এক্স কোঅর্ডিনেট, সেখান থেকে 3T0, আর V0 থেকে 2V0, তাহলে এই মানটা হলো ডিভিডিটির মানটা। দেখো স্লোপ অফ দ্য কার্ভ কত, 2V0 মাইনাস V0 বাই কত হবে, দেখো বাই হচ্ছে 3T0 মাইনাস T0, তার মানে কত V0/2T0, তাহলে এটা ডিভিডিটি। তাহলে এইখানে দাঁড়ালো কত, সিভি প্লাস তোমার থাকছে P/N ইন্টু V0/2T0। দেখো P/N ছিলই, V0/2T0 চলে এলো। আচ্ছা পিভি সমান তো আমরা জানি NRT, তাহলে আমরা এইখানে লিখতে পারি সিভি প্লাস PV0 মানে NR ইন্টু T0 বাই 2N ইন্টু T0। দেখো এখানে NN কেটে গেল, T0 কেটে গেল, তাহলে এই টার্মটা দিচ্ছে R/2। এইবার দেখো সিভি মোনাটমিক গ্যাস, দেখো গামা হয় 5/3, তার মানে সিভির মান আমরা জানি 3/2 R, মোনাটমিক গ্যাস। দেখো তোমাকে বলেছিল অ্যান আইডিয়াল মোনাটমিক গ্যাস, তার সিভি 3/2 R। আর এখানে আর একটা টার্ম পরের টার্ম, তাহলে সি সমান সিভি হলো 3/2 R প্লাস কত আছে R/2, তাহলে লসাগু 2 হলো 3 আর 1 4, 4R/2 মানে 2R, তাহলে সি এর মান হলো 2R। সুতরাং 7-এর কারেক্ট অপশান হলো সি, তাহলে 7-এর কারেক্ট অপশান হলো সি। এইবার আমরা 8 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। 8 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যাক। For an ideal gas with initial pressure and volume Pi, Vi respectively, a reversible isothermal expansion happens
when its volume becomes V0. Then it is compressed to its original volume Vi by a reversible adiabatic process. If the final pressure is PF, তাহলে বলছে PF আর PI এর রিলেশন কেমন হবে। তাহলে দেখো একটা গ্যাস আছে, তার পিভি ডায়াগ্রাম আমাদের বলে দিয়েছে। পিভি ডায়াগ্রামটা সম্বন্ধে একটা হিন্টস দিয়েছে। পি টু ভি বলেছে প্রথমে কী কী ছিল, পিআই ভিআই, পিআই ভিআই, সেখান থেকে কি হয়েছে, রিভার্সেবল প্রসেসে ভিআই থেকে V0-তে গেছে। এইবার বলছে যে এবার অরিজিনাল ভলিউম যেটা ছিল সেখানে ব্যাক করছে সিস্টেমটা, কিন্তু কিভাবে, অ্যাডায়াবেটিক প্রসেস। এবং অ্যাডায়াবেটিক কার্ভ তোমরা জানো, প্রথমে তাহলে এ থেকে বিতে গেল থ্রু আইসোথার্মাল প্রসেস। অ্যাডায়াবেটিক কার্ভ কিন্তু আইসোথার্মালের থেকে বেশি খাড়া হয় এবং শেষ অবস্থায় তার প্রেসার হয়েছে পিএফ। যেহেতু অ্যাডায়াবেটিক কার্ভ খাড়া, ফর দ্য সেম ভলিউম ভিআই, সিস্টেম ভিআইয়ে কিন্তু ফিরে গেছে, কিন্তু আগে ছিল পিআই, এখন হয়েছে পিএফ। ইট ইজ অবভিয়াস ফ্রম দ্য কার্ভ দ্যাট পিএফ ইজ গ্রেটার দ্যান পিআই। সো পিএফ ইজ গ্রেটার দ্যান পিআই, এটা আমরা বলতেই পারি। সো পিএফ ইজ গ্রেটার দ্যান পিআই, তাহলে 8-এর কারেক্ট অপশান হলো বি। দেখো প্রথমে ছিল আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল এ টু বি, তারপর সিস্টেম ব্যাক করেছে অ্যাডায়াবেটিককে বি থেকে সিতে, এবং অ্যাডায়াবেটিক কার্ভ বেশি খাড়া, সুতরাং ফর দ্য সেম ভলিউম ভিআই, এটা সিস্টেমটা কিন্তু আলটিমেটলি ভিআই ভলিউমে ব্যাক করেছে। ফাইনাল প্রেসার পিএফ ইজ গ্রেটার দ্যান পিআই, এটাই আমাদের দরকার ছিল। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন। এখানে 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে সেটা দেখা যায়। বলছে কি বলছে, এ পয়েন্ট চার্জ কিউ ইজ ক্যারিড থ্রু এ পয়েন্ট এ টু অ্যানাদার পয়েন্ট বি অন দ্য অ্যাক্সিস অফ এ চার্জ রিং অফ রেডিয়াস আর ক্যারিং এ চার্জ কিউ। একটা চার্জ রিং আছে, সে কিউ পরিমাণ চার্জ ক্যারি করছে এবং এর রেডিয়াস বলে দিয়েছে দ্য রেডিয়াস অফ দ্য রিং ইজ আর। তাহলে রিংয়ের রেডিয়াস আর, সে কিউ পরিমাণ চার্জ ক্যারি করছে। এবার বলছে কি তোমাকে মাইনাস কিউ পরিমাণ চার্জকে তুমি ক্যারি করবে। ইফ দ্য পয়েন্ট এ ইজ অ্যাট এ ডিস্টেন্স 4/3 ফ্রম দ্য সেন্টার অফ দ্য রিং, এখান থেকে 4/3R, 4R/3 দূরত্বে কে আছে, একটা পয়েন্ট এ ফ্রম দ্য সেন্টার অফ দ্য রিং, এটা সেন্টার ও, তাহলে এটা এ বিন্দু বলে দিয়েছে। আর কি বলছে, অ্যান্ড দ্য পয়েন্ট বি ইজ 3R/4 ফ্রম দ্য সেন্টার বাট অন দ্য অপোজিট সাইড, তার মানে উল্টো দিকে 3R/4 দূরত্বে আরেকটা বিন্দু আছে বি। বলছে হোয়াট ইজ দ্য নেট ওয়ার্ক ডান নিড টু বি ডান ফর দিস। এ থেকে বিতে মাইনাস কিউ চার্জকে নিয়ে গেছো, কাকে নিয়ে গেছো, মাইনাস কিউ চার্জকে, কোথা থেকে, এ থেকে বিতে। তাহলে কতটা ওয়ার্ক ডান করতে হবে, দেখো ওয়ার্ক ডান মানেই দেখো ডাব্লু ইকুয়ালস টু ভি ডিভি ইন্টু কিউ, তার মানে এ আর বি এর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স বের করতে হবে। ডিভি মানে কত, নিয়ে গেছো বিতে, তার মানে ভিবি মাইনাস ভি এ, তাহলে এদের পোটেন্সিয়ালগুলো লেখা উচিত। এ বিন্দু দেখো, এই যে চার্জ রিংয়ের সাপেক্ষে এ বা বি বিন্দু সব সিমেট্রিক পয়েন্ট, তাহলে এইখানে রিংয়ের প্রত্যেকটা পয়েন্টের কিন্তু দেখো দেখতেই পাচ্ছ এ বিন্দুর দূরত্ব সমান। এটা যদি আর হয় তাহলে রিংয়ের দেখো এই কোনাকুনি দূরত্ব যে কোনো পয়েন্টের সঙ্গে দূরত্ব √অফ R² প্লাস 4R/3 তার হোল স্কোয়ার, তার মানে √অফ কত হলো R² প্লাস হলো R²/9। দেখো এইখান থেকে হচ্ছে 9R² প্লাস 16R², 25R², মানে উপরে 5R আর নিচে 3, তাহলে এই ডিস্টেন্সটা 5R/3। এই ডিস্টেন্সটা কতখানি, √অফ দেখো এইখানে রিং থেকে বি বিন্দু, কিন্তু সিমেট্রিক পয়েন্ট বিটা একেবারে অক্ষের ওপরে অবস্থিত বিন্দু, রিংয়ের প্রত্যেকটা বিন্দু থেকে ওর কিন্তু ডিস্টেন্স সব জায়গাতেই সমান, এবং সেই ডিস্টেন্সটা আমরা বের করতে চাইছি। √অফ আবার কত, R² প্লাস 3R/4 এর হোল স্কোয়ার সমান কত, √অফ দেখো R² প্লাস 9R²/16, তাহলে কত হলো 16 আর 9 25R², মানে 5R/4। তাহলে এই ডিস্টেন্সটা এই রিং থেকে এই ডিস্টেন্সটা 5R/4, আর একটা ডিস্টেন্স হলো কত, 5R/3। তাহলে বি বিন্দুর যে বিভব, দেখো তোমরা জানো বি বিন্দুর বিভব, দেখো 4πε0 দিয়ে সব আছে, তাহলে বিভব হলো 1/4πε0, এটাকে কমন নিয়ে বাইরে রেখে দিই, Q/R।
দেখো এইখানে আছে কিউ, কিউ পরিমাণ চার্জ, তাহলে কিউ বাই বিয়েরটা আগে কত 5r/4, তাহলে কিউ ডিভাইডেড বাই 5r/4 মাইনাস এটার জন্য কত মাইনাস কিউ ডিভাইডেড বাই কত আছে এখানে দেখো 5r/3, তাহলে 5r/3, তাহলে 3 ওপরে উঠলো। তা দেখো এখানে কত হলো 1/4πε0, এটা হলো 4q/5r মাইনাস 3q/5r, তার মানে q/5r, এটা হলো ডিভি। তাহলে ডব্লু সমান ডিভি ইন্টু মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ দিয়ে গুণ করে দিলে -q²/5r, তাহলে কত হচ্ছে দেখো মানটা কতখানি আসছে তোমার -q²/5r ইন্টু 4πε0, তার মানে বিয়েরটা কারেক্ট। তাহলে 9-এর কারেক্ট অপশান হলো গিয়ে বি। এইবার আমরা 10 নম্বর কোশ্চেনে যাব। 10 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যায়, বেশ একটু বড় সড়ো কোশ্চেন দেখা যাচ্ছে। কি বলছে, কনসিডার এ রিজিয়ন ইন ফ্রি স্পেস বাউন্ডেড বাই দ্য সারফেসেস of an imaginary cube having sides of length L A as shown in figure। দেখো এটা একটা ইমাজিনারি কিউব, সেটার সাইডগুলো হলো, তার প্রত্যেকটা সাইডের লেন্থ হলো এ। এ চার্জ প্লাস কিউ ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার ও বিন্দুতে একটা প্লাস কিউ চার্জ আছে সেন্টারে, তার মানে এটা আর একটু ভেতরে হবে আর কি, a/2 দূরত্বে। P is such a point outside the cube that the line OP perpendicularly bisects the surface ABCD at R। এই যে P একটা বিন্দু, OP যোগ করলে এটা R বিন্দুতে এই লাইনটাকে বাইসেক্ট করেছে, মানে এদিকেও বাঁ দিকেও আছে a/2 দূরত্ব, ডান দিকেও আছে a/2 দূরত্ব। এবার বলে দিয়েছে ও আর সমান কত বলে দিয়েছে, RP সমান a/2। এ চার্জ কিউ ইজ প্লেসড অ্যাট দ্য পয়েন্ট পি, এই পি বিন্দুতে কিউ চার্জ আছে। হোয়াট ইজ দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য 5 সারফেসেস অফ দ্য কিউব। দেখো প্রথম কথা, যদি আমরা এখান দিয়ে কতটা এইখানে যদি কিউ চার্জ থাকে কোথায় ও বিন্দুতে, ওতে একটা কিউ চার্জ কিন্তু আছে, তার জন্য 6টা সারফেসের মধ্যে দিয়ে মোট যে ফ্লাক্স বেরোয় দ্যাট ইজ q/ε0। এবার মজা দেখো, এই দূরত্বটা আরপিও তো কতটা, আরপিও হলো a/2, তাহলে এখানে যদি আমি আর একটা ঘনক টানি, তাহলে দেখো সেই ঘনকের ABCD কিন্তু কি হবে বলো তো, ABCD কিন্তু তার একটা সারফেস হবে, এটা আমরা বুঝতেই পারছি। সেই ঘনকের 6টা তলের মধ্যে দিয়ে তো মোট ফ্লাক্সটা একই যাবে, কত যাবে q/ε0, তাহলে এটা মধ্যবিন্দু হয়ে যাচ্ছে। এই পি বিন্দুটা অ্যাকচুয়ালি এই যেখানে চার্জটা আছে সেটা হলো মধ্যবিন্দু, তাহলে এই একটা সারফেস দিয়ে বাঁ দিকের ঘনকের যতটা ফ্লাক্স বেরোচ্ছিল ডান দিকের ঘনকের জন্য ততটা ফ্লাক্সই ঢুকবে, কারণ ওর 6টা সারফেসে সমান ফ্লাক্স যাবে। একটা সারফেস দিয়ে ফ্লাক্স বেরোয় q/6ε0, ডান দিকে যে ঘনকটা পেয়েছি ABCD তারও সারফেস, তা দিয়েও তো q/6ε0 ফ্লাক্স ঢুকবে, তাহলে এই সারফেস দিয়ে যতটা ফ্লাক্স বেরিয়েছিল ততটা ফ্লাক্সই কিন্তু ঢুকে গেল, তাহলে নেট লস অফ ফ্লাক্স কিন্তু হয়ে গেল 0। তাহলে q/ε0ই নেট ফ্লাক্স থাকছে এবং সেটাই আর কি এখন 5টা সারফেস দিয়ে বেরোবে, সুতরাং টোটাল ফ্লাক্স এমিটেড ইজ q/ε0। দেখো এইখানেতে আমাদের একটা সারফেস দিয়ে যতটা ফ্লাক্স বেরোচ্ছিল, ডান দিকেও সব দূরত্বগুলো সমান বলেছিল, যদিও ছবিটা খুব একটা ভালো এখানে অঙ্কের টানা ছিল না, তবু দেখো এইখানে যদি আমরা ওই কিউবটা টানি, এইখানে যদি পি বিন্দুটা দেখানো হতো ভালো হতো। তাহলে এই যে এই কিউবটা টানছি না, ABCD তারও একটা সারফেস, সুতরাং বাঁ দিকের কিউবের জন্য যতটা ফ্লাক্স বেরোচ্ছিল ডান দিকের কিউবের জন্য ওই সারফেস দিয়ে ততটাই ফ্লাক্স ঢুকবে, সুতরাং এই সারফেস দিয়ে নিট লস অফ ফ্লাক্স হয়ে গেল 0। তাহলে এইখানে কিউ আধানের জন্য যা ফ্লাক্স থাকার বেরোবার কথা 6টা সারফেসে, সেটাই 5টা সারফেস দিয়ে বেরোবে এবং সেটা q/ε0 হবে। এইভাবে সহজভাবে আমরা সমাধান করে ফেললাম। এইবার বলছে 11 নম্বর প্রশ্নে, কি বলছে,
বলছে 4 ইকুয়াল চার্জেস প্লাস কিউ আর প্লেসড অ্যাট 4 ভার্টিক্সেস অফ এ রেগুলার হেক্সাগন অফ সাইডে। একটা হেক্সাগন আছে, রেগুলার হেক্সাগন, সুষম ষড়ভুজ। তার দেখো বলছে চারটে সাইডে, চারটে কী হয়েছে, ভার্টিক্সে 4টে চার্জ আছে। আচ্ছা, যদি আমি 6টা ভার্টিক্সে 6টা চার্জ রেখে দিই, ধরো 6টা চার্জ আছে, তার মধ্যে দুটোকে অফ করব, বলছে কি হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম পসিবল ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য হেক্সাগন। এর সেন্টারে কতটা ফিল্ড স্ট্রেংথ হবে এটা তোমাকে বের করতে বলেছে। এখন দেখো, আমরা যদি ম্যাক্সিমাম ফিল্ড স্ট্রেংথ পেতে চাই, দেখো এইখানে, তাহলে এইখানে একটা মাইনাস কিউ করে এই চার্জটাকে 0 করে দিলাম, তাই দেখো এ কিন্তু ডোমিনেট করলো। আর এই চার্জটাকে যদি আমি 0 করে দিই, তাহলে এইখানেও আরেকটা মাইনাস কিউ করে 0, তাহলে পরপর 4টে থাকলো। তাদের মধ্যে এই দুটো কিন্তু দেখো 4 নম্বর চার্জ আর 1 নম্বর চার্জ ডায়ামেট্রিক্যালি ঠিক অপোজিট হচ্ছে, এবং এরা উভয়ের জন্য ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে, দে উইল ক্যান্সেল আউট। তাহলে দেখো 2 নম্বর চার্জ এবং 3 নম্বরের জন্য ফিল্ড কতটা হবে। দেখো হেক্সাগনের এই যে কোনো ভার্টিক্স থেকে সেন্টারে যে ডিস্টেন্স, ওর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান, এবং ফোর্স কতটা কাজ করছে দেখো, কিউ, আর ওইখানে কি বলেছে ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে কিউ ইন্টু 1/a², দুটোর জন্যই। অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে দুটোর জন্যই যদি ফিল্ড ই হয়, দুটো ই আর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে, তাহলে তোমরা জানো লব্ধি r² সমান p², মানে e² প্লাস e² প্লাস 2pq, তাহলে r² সমান e² প্লাস e² প্লাস 2pq মানে 2e² ইন্টু cos 60 মানে হাফ, তাহলে r সমান √3e। তাহলে দেখো যে প্রাবল্যটা দাঁড়ালো সেটা √3 ইন্টু q/a²। যদি এসআই লিখি 1/4πε0 দিয়ে গুণ করে দেবো, তাহলে দেখো 1/4πε0 ইন্টু a², আর উপরে হলো √3q। দেখো সি এরটা হলো গিয়ে এখানে কারেক্ট অপশান, তাহলে 11-র কারেক্ট অপশান হলো সি। এবার আমরা 12 নম্বর প্রশ্নে যাচ্ছি। 12 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে সেটা দেখা যাক। বলছে প্রোটন অফ মাস এম মুভিং উইথ স্পিড ভি ইজ মাচ লেস দ্যান সি, ভেলোসিটি অফ লাইটের তুলনায় অনেক কম, কমপ্লিটস এ সার্কুলার অরবিট টি ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ইফ দ্য স্পিড অফ দ্য প্রোটন ইজ ইনক্রিজ টু √2v, হোয়াট উইল বি দ্য টাইম পিরিয়ড নিডেড টু কমপ্লিট দ্য সার্কুলার অরবিট। তোমরা জানো যে এইখানে এটা কি করছে, প্রোটনটা ঘুরছে কিভাবে, বৃত্তাকার পথে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে, তার মানে ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ড, তলের সঙ্গে লম্ব চুম্বক ক্ষেত্রের প্রভাবে ঘুরছে। তোমরা জানো এখানে যে ঘোরার সময় যে টাইম ফ্রিকোয়েন্সি, সেটাকে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলে, এবং করসপন্ডিং টাইম পিরিয়ড টি সমান 2πm/b, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। সুতরাং ভেলোসিটি ভি থেকে যদি √2v হয়, ভেলোসিটি যাই হোক না কেন, টি এর মান 2πm/b। এখানে এম এক আছে, ফিল্ডও একই আছে, বিও এক, প্রোটনই ঘুরছে, তাহলে ইও এক, সো টি ইজ এ কনস্ট্যান্ট। সো নাও দ্য টাইম পিরিয়ড ইজ অলসো টি, তাহলে 12-এর কারেক্ট অপশান হলো গিয়ে বি। এইবার কোশ্চেন নাম্বার 13-তে আমরা যাওয়ার চেষ্টা করব। 13 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে ইউনিফর্ম কারেন্ট ইজ ফ্লোয়িং অ্যালং দ্য লেন্থ অফ ইনফাইনাইট স্ট্রেট থিন হলো সিলিন্ডার অফ রেডিয়াস আর, হলো সিলিন্ডার আছে অফ রেডিয়াস আর। দ্য ম্যাগনেটিক ফিল্ড বি প্রডিউসড পারপেন্ডিকুলার, দেখো কারেন্ট ইজ ফ্লোয়িং অ্যালং দ্য লেন্থ অফ অ্যান ইনফাইনাইট স্ট্রেট থিন হলো সিলিন্ডার। সিলিন্ডারটা কিন্তু বলে দেওয়া হয়েছে যে থিন হলো সিলিন্ডার, তার মধ্যে দিয়ে একদম থিন হলো সিলিন্ডার, ইনফাইনাইট লং হলো সিলিন্ডার। দেখো the magnetic field be produced at a perpendicular distance d from the axis of the cylinder is plotted in a graph. Which of the following figures look like the plot? তাহলে কোনটা এই প্লটকে সাপোর্ট করবে এটা আমাদের দেখতে হবে। যদি এটা আমাদের সিলিন্ডার বলেছে, তাহলে এই সিলিন্ডারের ক্ষেত্রে
যে ফিল্ড ইন্টেন্সিটি আমাদের হয়, হলো সিলিন্ডারের কথা বলা হয়েছে, তাহলে হলো সিলিন্ডারে ফিল্ড ইন্টেন্সিটির মান হয় তোমার বাইরের পয়েন্টের জন্য প্রপোর্শনাল টু 1/d²। তাহলে বাইরের পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটির মান দাঁড়ালো আমাদের কত হবে 1/d²। যে কোনো বাইরের পয়েন্টে ডি দূরত্বে যদি পয়েন্টটা থাকে তাহলে ফিল্ড ইন্টেন্সিটির মান কিন্তু এটা দাঁড়িয়ে থাকে। এবার যখন বাইরের পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটির চেঞ্জ বলা হচ্ছে, ভেতরে কিন্তু যেহেতু হলো সিলিন্ডার তার জন্য ভেতরে কিন্তু ফিল্ড ইন্টেন্সিটি 0। তাহলে ফিল্ড ইন্টেন্সিটি ভেতরে 0 আর বাইরে 1/d² চেঞ্জ হচ্ছে। দেখো প্রথম কার্ভে ভেতরে কিন্তু ফিল্ড ইন্টেন্সিটি লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে, সুতরাং এ কিন্তু হলো না অপশান। দ্বিতীয় কার্ভ বলছে ভেতরে ফিল্ড ইন্টেন্সিটি কনস্ট্যান্ট, বাইরে চেঞ্জ হচ্ছে, দূরত্বের সঙ্গে হ্রাস পাচ্ছে। 3 নম্বর কার্ভে দেখো ভেতরে কিন্তু লেস দ্যান আর, যতক্ষণ ডি লেস দ্যান আর আছে সেখানে ফিল্ড ইন্টেন্সিটি নেই। তাহলে অ্যাট আর এখান থেকে ফিল্ড ইন্টেন্সিটি র্যাপিডলি এবং প্রপোর্শনাল টু 1/d² এই নিয়মে তোমার হ্রাস পাচ্ছে। চতুর্থ কার্ভে ভেতরে ফিল্ড ইন্টেন্সিটি 0 হলো, বাইরে লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে, মানে বাইরে কনস্ট্যান্ট আছে, সুতরাং চতুর্থ কার্ভও কারেক্ট না। সুতরাং আমাদের আলোচনা বলে দিচ্ছে সি হলো কারেক্ট অপশান। সুতরাং আমাদের কারেক্ট অপশান হলো 13 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো সি। এইবার আমরা 14 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করব। 14 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। A circular loop of radius r of conducting wire connected with a voltage source of 0 internal resistance produces a magnetic field B at its center. তাহলে B সমান আমরা জানি 2πI/r. If instead a circular loop of radius 2r made of same material having the same cross section is connected to the same voltage source, দেখো তারের রোধ যদি আর হতো তাহলে ভি ইকুয়ালস টু কিন্তু IR, তাহলে আয়ের জায়গায় আমরা V/R বসাতে পারতাম, 2π ইন্টু ভি স্মল আর ইন্টু ক্যাপিটাল আর। এবার বলছে কি বলছে, ইফ ইনস্টেড এ সার্কুলার লুপ অফ রেডিয়াস 2r মেড অফ সেম মেটেরিয়াল হ্যাভিং দ্য সেম ক্রস সেকশন ইজ কানেক্টেড টু দ্য সেম ভোল্টেজ সোর্স। দেখো এখন রেডিয়াসটা করে দিয়েছি 2r, তাহলে এখন যদি রেডিয়াস যদি আমার 2r হয়ে যায় তাহলে বুঝতেই পারছো যে লুপটা r ছিল ব্যাসার্ধের, তার পরিধি ছিল 2πr। ব্যাসার্ধ যদি 2r হয়ে যায় তাহলে পরিধি হলো 4πr, তাহলে পরিধি হলো দ্বিগুণ। তাহলে বুঝতেই পারছো এখানে তারের যে রোধ সেটা দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু কি বলে যে সেম ভোল্টেজ সোর্সে আছে, তাহলে আই কি হয়ে গেল, রোধ যদি দ্বিগুণ হয় V/2r, তাহলে আইটা কিন্তু আগের অর্ধেক হয়ে গেল। V/R সমান আই ছিল, তাহলে এখন কারেন্ট হলো I/2। রেডিয়াস 2r, তাহলে বি সমান সমান দেখো 2π থাকলো, আইটা হলো কত I/2 আর আরটা হলো 2 ইন্টু স্মল আর। দেখো 2πI/R যেটা লিখেছিলাম 2πI/R, তার সঙ্গে 4 দিয়ে ভাগ, তাহলে এখন বি ড্যাশ সমান B/4। সুতরাং বি হলো কারেক্ট অপশান, 14 কারেক্ট অপশান হলো বি। এইবার আমরা 15 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 15 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যাক। বলছে an alternating current is flowing through a series LCR circuit. It is found that the current reaches a value 1 milliampere at both 200 Hz and 800 Hz frequency. What is the resonant frequency of the circuit? তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চেয়েছে। দেখো তোমার কারেন্টে যদি ভ্যালু নাও, ফ্রিকোয়েন্সির সঙ্গে চেঞ্জ আই ভার্সেস ফ্রিকোয়েন্সি ওমেগা। দেখো দুটো ফ্রিকোয়েন্সির ভ্যালুতে কিন্তু আয়ের মান সেম, দুটো ফ্রিকোয়েন্সির ভ্যালুতে, একটা ধরো ω1 আর একটা ω2। এবং তখন তোমরা জানো যে দুই ক্ষেত্রেই তার মানে সার্কিটাল রেজিস্ট্যান্সে তো চেঞ্জ হয়নি, তাহলে আমাদের LCR সার্কিট যেহেতু, তার মানে Lω মাইনাস 1/Cω এই পার্টটা কনস্ট্যান্ট। তাহলে অ্যাট ω1 ডিফারেন্সটা কী হয়েছে, Lω1 মাইনাস 1/Cω1। আবার এই মানটাই সমান কোথায়, তোমার ω2তে, কিন্তু ω2তে যদি এর সঙ্গে সমান হতে হয় তাহলে Cω পার্টটা বড়, এদের তো ডিফারেন্স নিতে হয় ইনফ্যাক্ট। তাহলে পরের ক্ষেত্রে হবে 1/Cω2
মাইনাস এল ওমেগা টু, এই দুটো সমান, তবেই কিন্তু আমাদের কারেন্টের মানটা সমান হতে পারে। ইম্পিডেন্সের ভ্যালু সমান হওয়ার শর্তই কিন্তু এটা। তা দেখো এলটা যদি আমরা একদিকে নিয়ে আসি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এল ওমেগা এবং সি ওমেগা নিয়ে আমরা ভেবেছিলাম, তাহলে এল ওমেগা ওয়ান মাইনাস ওয়ান বাই সি ওমেগা, এল ওমেগা টু মাইনাস ওয়ান বাই সি ওমেগা টু করে নিলাম। এল ইন্টু কী হলো, ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু সমান ওয়ান বাই সি একদিকে যাক, ওয়ান বাই ওমেগা ওয়ান মাইনাস ওয়ান বাই ওমেগা টু। তাহলে এইখান থেকে দেখো যদি নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা ইকুয়েট করে এগিয়ে যাই, তাহলে দেখো এখানে এল ইন্টু ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু সমান ওয়ান বাই সি ওমেগা ওয়ান ওমেগা টু, ওখানে ওমেগা টু ডিফারেন্স অ্যাকচুয়ালি হয় ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান। যদি নিউমেরিক্যাল ভ্যালু বলি তাহলে এটা কেটে দিতে পারি। তাহলে দেখো এল সি সমান কত হলো, ওয়ান বাই ওমেগা ওয়ান ওমেগা টু। এবার দেখো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যদি ওমেগা হয়, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ওমেগা সমান ওয়ান বাই রুট এল সি, আর এল সি সমান ওয়ান বাই ওমেগা ওয়ান ওমেগা টু। তাহলে এই এল সির জায়গায় ওয়ান বাই ওমেগা ওয়ান ওমেগা টু বসালো, ওমেগা সমান রুট ওভার ওমেগা ওয়ান ওমেগা টু। তাহলে দেখো এটা তাহলে এন সমান রুট ওভার এন ওয়ান এন টু লিনিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে লিখতে গেলে, তাহলে এখানে কত হলো, এন ওয়ান কত 200 হার্জ, এন টু কত 800 হার্জ, তাহলে তাদের গুণফলের রুট সমান রুট ওভার অফ 200 ইন্টু 800। দেখো চারটে শূন্য আছে, দুটো স্কোয়ারের বাইরে বেরোলো, 8 দুগুণ 16, তাহলে 4, তার মানে 400 হার্জ। তাহলে 15 কারেক্ট অপশান ডি। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো গিয়ে ডি। এবার 16 নম্বর প্রশ্নে আমরা যাওয়ার চেষ্টা করব। 15 পরে 16 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে অ্যান ইলেকট্রিক বাল্ব, এ ক্যাপাসিটার, a battery and a switch are all in series in a circuit. How does the intensity of light vary when the switch is turned on? সুইচ টার্ন অন যে মুহূর্তে করব সেই মুহূর্তে কিন্তু ক্যাপাসিটারের এগেনস্টে ভোল্টেজ ড্রপ থাকবে 0। তাহলে টোটাল ভোল্টেজটা অকার করবে কার, বাল্ব ভোল্টেজ হবে। বাল্বের যে ভোল্টেজ, বাল্ব ভোল্টেজ ইজ ম্যাক্সিমাম, তাহলে বাল্বের ইন্টেন্সিটি এখন ম্যাক্সিমাম। যত সময় যাবে ক্যাপাসিটার চার্জিং হবে, তাহলে তার এগেনস্টে ভোল্টেজ ড্রপ নন জিরো হবে, তাহলে বাল্বের ভোল্টেজ ড্রপ ক্রমাগত কমবে। তাহলে দেখো আমাদের প্রথমে তাহলে কি হচ্ছে, প্রথমে ভ্যালুটা বাড়ছে, শার্পলি রাইজেস ইনিশিয়ালি, বাল্বের ভোল্টেজ বাড়লো, দেন গ্র্যাজুয়ালি ডিক্রিজেস, কারণ ক্যাপাসিটারে এগেনস্টে কিছুটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে আস্তে আস্তে কমতে থাকবে। সুতরাং 16 কারেক্ট অপশান হলো সি। এইবার 17 নম্বর প্রশ্নে আমরা দেখি কি চাওয়া হয়েছে, দেখা যায়। 4 registers 200, 200, 300, 400 are connected to form 4 sides of a square. The registers can be connected in any order. What is the maximum possible equivalent resistance? দেখো ম্যাক্সিমাম পসিবল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেতে হলে আমাদের যদি 4টে আর্ম হয় না, এই ধরো একটা, এই দুটো, এই ধরো 3টে, আর এই ধরো 4টে, তাহলে দুদিকের ওপরের আর নিচের ব্রাঞ্চের রেজিস্ট্যান্সগুলো সমান হতে হবে। দেখো এখানে যদি আমরা যোগ করি 400 আর 100 500, আর 200 আর 300 500, তাহলে একটাই নিলাম 100 ওহম আর 400 ওহম, নিচে তাহলে কত নিলাম 200 ওহম আর 300 ওহম। তাহলে উপরের ব্রাঞ্চের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো 500 ওহম, নিচের ব্রাঞ্চের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো 500 ওহম, দুটোই 500 500, তাহলে আর ইকুইভ্যালেন্ট কী হবে, সমান সমান হলে অর্ধেক হয়, তাহলে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সের মান কী হবে, 500-র অর্ধেক মানে 250 ওহম। সো দ্য কারেক্ট অপশান ইজ ডি। তাহলে 17 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো গিয়ে আমাদের ডি। তাহলে 17 ডি হলো কারেক্ট অপশান। এইবারে আমরা 18 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করছি। কি বলছে 18 নম্বর প্রশ্নে, যেটা বলছে হোয়াট উইল বি দ্য কারেন্ট থ্রু, এটা 200 ওহম রেজিস্টার হবে, in the given circuit a long time after the switch K is made on. দেখো এখানে দেখো একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে, একটা সুইচ আছে, সুইচটা অনেক সময় ধরে
অন করার পরে কি হবে, দেখো এখানে ক্যাপাসিটার আছে, এখানেও ক্যাপাসিটার আছে, তাহলে ক্যাপাসিটার চার্জিং কমপ্লিট, তাহলে স্টেডি ভোল্টেজ সোর্স নিয়েছি, চার্জিং কমপ্লিট, তাহলে ক্যাপাসিটার কিন্তু এই আর্মটাকে ব্লক করবে 200 ওহমের, আবার এদিকে 300 ওহমের আর্মটাকে ব্লক করবে। তাহলে আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিট টানি, দেখো এখানে 200 ওহম থাকলো, কিন্তু ক্যাপাসিটার আছে মানে এখানে সার্কিটটা ব্লক হচ্ছে মানে কেটে গেল। আবার দেখো নিচে দেখো আমরা এরকম 200 ওহম নিয়েছি, কিন্তু এটা এদিকে কি হবে, 400 ওহমটা থাকলো, আর এই দিকে কী হবে, 300 ওহম থাকলো, কিন্তু ক্যাপাসিটার কি করবে, এটাকে ব্লক করবে, তাহলে এখানটা কাটা। এইবার দেখো নিচে আমরা 6 ভোল্ট ভোল্টেজ সোর্সকে যোগ করে দিলাম, 6 ভোল্ট ভোল্টেজ সোর্সকে যোগ করে দিলাম। দেখো এবার তাহলে কারেন্টের প্যাসেজ কি হবে, দেখো এই পথে গেল, এ হয়ে বিতে এলো কারেন্ট, বি হয়ে সি হয়ে ডি হয়ে এ দেখো এ বি সি হয়ে এখান দিয়ে ই হয়ে ডি হয়ে ব্যাক করলো ব্যাটারিতে। তাহলে দেখো এখানে তাহলে এই 200 ওহম আর 400 ওহম তো সিরিজে আছে, তাহলে টোটাল আর ইকুইভ্যালেন্ট সমান 200 প্লাস 400 মানে 600 ওহম। সো 200 ওহমের মধ্যে যে কারেন্ট যায় আই সমান 6/600, তার মানে কত, 1/100 অ্যাম্পিয়ার। তার মানে মিলি অ্যাম্পিয়ারে 1 অ্যাম্পিয়ার মানে 1000 মিলি অ্যাম্পিয়ার, 1000/100 মানে 10 মিলি অ্যাম্পিয়ার। দ্য কারেন্ট ইজ 10 মিলি অ্যাম্পিয়ার, এটাই সি এর উত্তর। তাহলে 18 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হলো সি। এইবারে আমরা 19 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করব, সেখানে দেখি বলছে, বলছে এ পয়েন্ট সোর্স ইজ প্লেসড অ্যাট কোঅর্ডিনেটস 0, 1 ইন দ্য XY প্লেন। দেখো এই XY প্লেনে একটা পয়েন্ট 0, 1, এখানে একটা 0, 1 বিন্দুতে একটা সোর্স আছে, পয়েন্ট সোর্স এস। এ রে অফ লাইট ফ্রম দ্য সোর্স ইজ রিফ্লেক্টেড এ প্লেন অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য XY প্লেন। তাহলে এইখানে এক্স অ্যাক্সিস থেকে এটা রিফ্লেক্ট হচ্ছে, দ্য রিফ্লেক্টেড রে পাসেস থ্রু 3.33। তাহলে এক্স অ্যাক্সিস থেকে এই 3 পয়েন্ট দিয়ে রিফ্লেক্টেড রে কিন্তু পাস হয়ে গেল। তাহলে এইখানে একটা পয়েন্ট ধরো 3, এটা দিয়ে পাস হয়ে গেল, 3 পয়েন্ট দিয়ে রেটা পাস করলো। এইবার বলছে হোয়াট ইজ দ্য পাথ লেন্থ বিটুইন 0, 1 to 3. দেখো তাহলে এই বিন্দুটা বের করি, এস, এটা এ ধরো, আর রিফ্লেক্টেড রে পি পয়েন্ট দিয়ে গেছে, তাহলে এস এ প্লাস এপি এটা বের করতে হবে। তুমি জানো রিফ্লেকশনের নিয়মে এই দুটো কোণ সমান, এটা থিটা, তাহলে এটা লম্ব টেনেছো, তাহলে এই অক্ষের সঙ্গে এপি যা কোণ করছে, দেখো এটাও 90 ডিগ্রি মাইনাস থিটা, দেখো এই দুটো কোণ থিটা, তাহলে এই থিটা হচ্ছে, কিন্তু তাহলে দেখো এপি লাইন এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ করছে 90 ডিগ্রি মাইনাস থিটা, কিন্তু এই লাইনটা কিন্তু স্থূলকোণ করছে, কিন্তু এটাও কিন্তু এই কোণটাও কিন্তু সেই 90 ডিগ্রি মাইনাস থিটা এই দিকে আছে, তাহলে বাদ বাকি কোণটা হচ্ছে স্থূলকোণ। সুতরাং থিটার দুটো স্ট্রেট লাইনেরই নতি এক, কিন্তু একটা পজিটিভ নতি আর একটা নেগেটিভ নতি। এবার এদের নতি কী করে বের করতে পারি, দেখো এপি এর যদি নতি বলো y2 মাইনাস y1, আচ্ছা এ বিন্দুর স্থানাঙ্ক দেখো এক্স অ্যাক্সিসের উপরে এক্স আছে, ওয়াই স্থানাঙ্ক 0, তাহলে এইখানে যদি আমি নতি লিখতে যাই, দেখো 3 স্থানাঙ্ক মাইনাস ওয়াই স্থানাঙ্ক, y2 মাইনাস y1 বাই x2, 3 মাইনাস এক্স, এটা হলো এপির নতি। তাহলে এসের নতি কি, এসের নতি কী হবে, দেখো একইভাবে আমরা এসের নতি লিখতে পারি 1 মাইনাস 0 বাই কত লিখব, 1 মাইনাস 0 বাই 0 মাইনাস এক্স, 0 মাইনাস এক্স। কিন্তু উভয়ের নতি, একটা নতি পজিটিভ স্থূলকোণ করে, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ, নতির মান সমান, যেহেতু এক্ষেত্রে আপতন কোণ সমান প্রতিফলন কোণ, সুতরাং নতির মান সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এক্সের মানটা আমাদের বের করে নেওয়া দরকার। তাহলে দেখো এই নিচের মাইনাস, এই মাইনাস কেটে গেল, 1/x সমান 3/3 মাইনাস এক্স। তাহলে সিম্পলিফাই করলে দাঁড়ায় 3 মাইনাস এক্স সমান 3x, তাহলে 3x প্লাস এক্স মানে 4x সমান 3, তাহলে x সমান তোমার 3/4।
এক্স সমান যদি 3/4 হয় তাহলে এসে এই ডিস্টেন্সটা আমাদের কিন্তু বেরিয়ে যাবে। এসে ডিস্টেন্সটা কত হবে? √অফ এ হলো 3/4, তাহলে এটা 3/4 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে √অফ 9 + 1, তার মানে উপরে 25/16 5/4 ইউনিট। এটা হলো 5/4 ইউনিট। একটা ডিস্টেন্স আমাদের কিন্তু খুব সহজে বেরিয়ে গেল। আরেকটা ডিস্টেন্স তাহলে আমাদের বের করতে হবে। এক্সের মানটা আমাদের 3/4 ছিল, তাহলে আরেকটা ডিস্টেন্স কী হবে? দেখো 3/4 আর 0, তাহলে এই যে এপি, দেখো হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রে ফ্রম 0 1 to 3 3, তাহলে লেন্থ অফ দ্য রে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, তাহলে থ্রু এক্স বের করেছি। তাহলে এইখানেতে যে লেন্থটা দাঁড়াচ্ছে আমাদের, একটা দাঁড়ালো, কত দাঁড়ালো? 5/4। আরেকটা কত হবে? দেখো এখানে এটা 3/4 আর এটা 3, তাহলে √অফ 3 - 3/4 হোল স্কোয়ার প্লাস 3 - 0 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে 3/4 12 - 3 মানে 9/4, 9/4 মানে 81/16 প্লাস 9। দেখো √অফ 81, 9 × 16 144 22 হলো, তার মানে কিন্তু 225 মানে 15/4। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? দেখো একটা হলো 5/4, এসে 5/4, আর এটা কী বের করলাম? এপি ডিস্টেন্সটা। এপি ডিস্টেন্স মানে এক্স 3/4 বেরিয়েছিল, 3/4 0 আর 3 3-এর মধ্যে ডিস্টেন্স, সেই √অফ x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার করে এপি বেরোলো। মোট ডিস্টেন্স কি? দুটো যোগফল, তাহলে একটা হলো 5/4 আর একটা হলো তোমার 15/4, তার মানে 20/4, তার মানে হলো কত? 5 ইউনিট। সো 19-এর কারেক্ট অপশান হলো এ, তাহলে 19-এর কারেক্ট অপশান আমরা এ পেয়ে গেলাম। এইবার আমরা 20 নম্বর কোশ্চেনে যাব। এবং 20 নম্বর কোশ্চেনে কি বলতে চাইছে সেটা আমরা ঠিক করে দেখে নিই। দেখো, টু আইডেন্টিক্যাল ইকুইকনভেক্স লেন্সেস ইচ অফ ফোকাল লেন্থ এফ আর প্লেসড সাইড বাই সাইড। দেখো দুটো সাইড বাই সাইড, এটাও এফের এটাও ফোকাল লেন্থের, আর ইন কন্ট্যাক্ট, এবং দুটো ইকুইকনভেক্স লেন্স কন্ট্যাক্ট উইথ ইচ আদার উইথ এ লেয়ার অফ ওয়াটার ইন বিটুইন দেম। এবার দেখো, if the refractive index of the material of the lenses is greater than that of water, how the combined focal length f is related to small f? দেখো এদের মধ্যে রিলেশন, দেখো কম্বাইন্ড ফোকাল লেন্থ 1/f সমান, দুদিকে দুটো উত্তর লেন্স আছে 1/f প্লাস 1/f, তারপরে মাঝেরটা কিন্তু তোমার অবতল লেন্স হয়ে যাচ্ছে। দেখো শেপটা দেখো, অবতল লেন্স হয়ে যাচ্ছে, জল দিয়ে তৈরি, তাই না? তাহলে ভেতরে ওয়াটার নিয়েছি, তাহলে -1/, কী লিখবো বলো তো? এখানে এফ ড্যাস্ট। এইবার দেখো এই এফ ড্যাস্টের ভ্যালু কী হতে পারে। দেখো প্রথমত 1/f সমান হলো μ - 1 × 2/r ইকুই কনভেক্স লেন্স বলে। তাহলে দেখো যখন আমি এখানে জল নিয়েছি, তাহলে 1/f ড্যাস্টের ভ্যালু কত হতে পারে? μl - 1 × 2/r। বাট দেখো μl এর মান ইজ লেস দ্যান মিউ। তাহলে দেখো μl যদি ছোট হয়, অবশ্যই μl গ্রেটার দ্যান 1, মিউও গ্রেটার দ্যান 1, μl যদি ছোট হয় তাহলে এখানে 1/f ড্যাস্টও ছোটো, কার থেকে? এফের তুলনায়। তাহলে 1/f ড্যাস্ট ইজ লেস দ্যান 1/f। তাহলে এফ ড্যাস্ট 1/f ড্যাস্ট হচ্ছে ছোট 1/f-এর তুলনায়। তাহলে দেখো এখানে যদি আমি 1/f লিখে নিই, এখানে দেখো ছোট জিনিস বাদ গিয়েছিল, 1/f লিখলে বড় বাদ হয়ে যাবে, 1/f লিখলে কিন্তু একটা এফ কেটে যাচ্ছে। তাই দেখো এখানে ছিল 2/f মাইনাস একটা আছে 1/f ড্যাস্ট। 1/f ড্যাস্টের এফ ড্যাস্ট কিন্তু ছোট জিনিস বাদ গেছে, বড় বাদ গেলে এটা কিন্তু ছোট হবে। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে 1/f এটা কি দাঁড়িয়ে গেছে? দেখো 1/f ইজ লেস দ্যান কত হচ্ছে? 1/f।
কারণ এইখানে এফ ড্যাশের জায়গায় 1/f যদি আমি লিখে নিতাম, বড় জিনিস কিন্তু বাদ দিয়েছি, তাহলে এটা 1/f হতো। তাহলে বড় জিনিস বাদ দিয়েছি, ছোট জিনিস বাদ গেলে এটা তো বড় হচ্ছে, তাহলে 1/f তো বড়। দেখো এইখানে যদি আমি 1/f বাদ দিতাম তাহলে এটা 1/f থাকতো, কিন্তু আমি কি করেছি, ছোট জিনিস বাদ দিয়েছি, তাহলে ডান পক্ষটা বড় ছিল। ছোট জিনিস যদি বাদ দিই তাহলে ডান পক্ষটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তাহলে ছোট জিনিস যদি বাদ দেওয়ার ফলে 1/fটাই বড় হয়ে গেল। তাহলে দেখো এফের ভ্যালু কীরকম দাঁড়াচ্ছে এইখানেতে, 1/f সমান 1/f প্লাস 1/f মাইনাস 1/f ড্যাস্ট। এই এফ ড্যাস্ট ছোট, এটা কিন্তু ছোট, এর থেকে যদি বড় জিনিস বাদ দিই তাহলে এই বড় জিনিস যদি বাদ দিই, এখানে 1/f যদি করে দিই তাহলে এই ভ্যালুটা কিন্তু ছোট হয়ে গেল। এখানে যদি ধরো 1/f সমান 1/f করি, তাহলে দেখো এইখানে 1/f ড্যাশ ছোটোর জায়গায় বড় জিনিস লিখেছি, তাহলে এটা তো ছোট হয়ে গেল, তাহলে তো এটা ছোট হয়ে গেল 1/f। এ দেখো গ্রেটার দ্যান 1/f হলো, তাহলে এফ ইজ লেস দ্যান স্মল এফ, কারণ উল্টে গেলে খোঁচা উল্টে যায়। এইবার দেখো মিউএল যদি ওখানে বাতাস থাকতো, মিউএল -1 সমান 0 হয়ে যেত। এই টার্মটা যদি 0 হয়, এই টার্মটা 0 হতে পারে, তাহলে 1/f দেখো, তাহলে তখন সর্বোচ্চ মান পেয়ে যাবে, আর বিয়োগটা নেই, তাহলে 1/f সমান হয়ে যাবে 2/f, তাহলে f সমান f/2। তাহলে বুঝতেই পারছো যখন কোনো বিয়োগ নেই তখন এই ভ্যালুটা বড়। তাহলে এফের ভ্যালু বুঝতে পারছো, এই 1/f যদি বড় হয় তাহলে এফের ভ্যালু দেখো 1/f সমান কত দাঁড়িয়েছে 2/f, তাহলে এফ সমান কত দাঁড়াচ্ছে সেক্ষেত্রে f/2, তাহলে এফের মান কী হবে, গ্রেটার দ্যান f/2, কারণ ওটা বায়ু ছাড়া তো অন্য মাধ্যম আছে। তাহলে বায়ু ছাড়া অন্য মাধ্যম থাকার অর্থই হলো এখানে কিছু কন্ট্রিবিউশন আছে, তাহলে এটা কিছু বিয়োগ চলে গেছে। এটা যদি কিছু বিয়োগ যায় তাহলে কিছু বিয়োগ যাওয়া মানে এটা 2/f-এর থেকে ছোট, তাহলে এটা 2/f-এর থেকে ছোট হয়ে গেছে 1/f-টা, তাহলে 2/f বড়। তাহলে যখনই যাবে উল্টে গেলে খোঁচাটাও মানে অ্যারোটা উল্টে যাবে, তাহলে এফ ইজ গ্রেটার দ্যান f/2 আর এফ ইজ লেস দ্যান আমাদের এসেছিল স্মল এফ। তাহলে এফের ক্যাপিটাল এফের মান কোথা থেকে কোথায়, f/2 থেকে এফের মধ্যে। সুতরাং 20-র কারেক্ট অপশান হলো বি। এইবার আমরা 21 নম্বর প্রশ্নে যাচ্ছি। বলছে দেয়ার ইজ এ স্মল এয়ার বাবল অ্যাট দ্য সেন্টার অফ এ সলিড গ্লাস স্ফিয়ার। একটা গ্লাস স্ফিয়ার আছে, তার সেন্টারে একটা বাবল আছে। স্ফিয়ারের রেডিয়াস হলো r অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ মিউ। What will be the apparent distance of the bubble from the center of the sphere when viewed from the outside? দেখো এখানে কিন্তু সেন্ট্রালি যদি আলোক রশ্মি বেরোয় না, এটা কিন্তু তলের উপরে লম্বভাবে পড়েছে, তার ফলে কোনো ডেভিয়েশন ঘটবে না। সুতরাং যেদিকে থেকেই তুমি দেখো না আউটসাইড থেকে, রের তো ডেভিয়েশন হয়নি, তাহলে তারা যেখানে আছে সেখানেই আছে বলে মনে হবে। তাহলে হোয়েন কি বলছে, হোয়াট উইল বি দ্য অ্যাপারেন্ট ডিস্টেন্স অফ দ্য বাবল ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার। বাবলটা কিন্তু সেন্টারে আছে বলেই মনে হবে, তাহলে তার থেকে ডিস্টেন্স হয়ে গেল 0। তাহলে 21-এর কারেক্ট অপশান হলো ডি। এইবার আমরা 22 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। 22 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে ইফ ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ইজ ডান উইথ হোয়াইট লাইট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইল বি ট্রু? অল দ্য ব্রাইট ফ্রিঞ্জেস উইল বি কালার্ড। না, তা তো নয়, সমস্ত ব্রাইট ফ্রিঞ্জ তো কালার্ড হয় না, কারণ সেন্ট্রাল ফ্রিঞ্জ আমরা জানি হোয়াইট হয়। দ্য ব্রাইট ফ্রিঞ্জেস উইল বি হোয়াইট, অল ব্রাইট ফ্রিঞ্জ তাও হয় না, সেন্ট্রালটা হোয়াইট, অন্যগুলো কালার্ড হয়। দ্য সেন্ট্রাল ফ্রিঞ্জ উইল বি হোয়াইট, এটা কারেক্ট। নো স্টেবল ইন্টারফারেন্স প্যাটার্ন উইল বি হোয়াইট, নো সেন্ট্রাল ফ্রিঞ্জ হোয়াইট হয়। সো সি ইজ দ্য কারেক্ট অপশান। তাহলে 22-এর সি হলো কারেক্ট অপশান। এবার পরের প্রশ্নে যাই। How the linear velocity v of an electron in the Bohr orbit is related to quantum number? তোমরা জানো v = c/137 × z/n।
তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/n। হাইড্রোজেন অ্যাটম বলে দিয়েছে নাকি না, যে কোনো অ্যাটমেরই হোক, ভি ইকুয়ালস টু C/137 ইন্টু Z/n, সো ভি ইজ প্রপোর্শনাল টু 1/n। তাহলে এ কারেক্ট অপশান, তাহলে 23-এর কারেক্ট অপশান এ। এইবারে আমরা 24 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করেছি। 24 নম্বর প্রশ্নে কি বলে, বলছি ইফ দ্য হাফ লাইফ অফ রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস ইজ 3 days, নিয়ারলি হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ইনিশিয়াল নাম্বার অফ নিউক্লিয়াই উইল ডিকে ইন দ্য থার্ড ডে। তাহলে থার্ড ডেতে কতগুলো নিউক্লিয়াসের ডিকে হবে এইটা আমাদের কাছে চেয়েছে। দেখো তোমরা জানো n ইকুয়ালস টু n0 ইন্টু হাফ টু দি পাওয়ার t/t²। দেখো t½ বলে দিয়েছে 3 দিন আর t বলেছে 2 দিন, তাহলে এটা হলো n0 ইন্টু হাফ টু দি পাওয়ার 2/3, হাফ টু দি পাওয়ার 2/3। তাহলে দেখো n0/2 টু দি পাওয়ার 2/3, তাহলে কত হলো n0/4 টু দি পাওয়ার 1/3। তাহলে এটা কত হয় দেখো, n0 ইন্টু 1/4 টু দি পাওয়ার 1/3। এবার দেখো কিউব রুট অফ 0.25 সমান 0.63 বলা আছে। দেখো 1/4 মানে তো 0.25, n0 ইন্টু 0.25 টু দি পাওয়ার 1/3। তাহলে কী হয়েছে, 0.25 টু দি পাওয়ার 1/3 মানে 0.63, তাহলে 0.63 n0। এতগুলো অবিকৃত পরমাণু ছিল, তাহলে ভেঙে গেছে কতগুলো, n0 থেকে এটা বাদ দেবো, n0 মাইনাস 0.63 n0 মানে 0.37 n0, এতগুলো পরমাণু ভেঙেছে 2 দিনের মাথায়। তাহলে 3 দিনে কী হয়ে গেছে, অর্ধায়ু, তাহলে হয়ে গেছে n0/2, তাহলে n0/2টা ভেঙে গেছে। আর 2 দিনের মাথায় ভেঙেছিল 0.37 n0, তাহলে তৃতীয় দিনে অন দ্য থার্ড ডে নিউক্লিয়ার ডিকে অন দ্য থার্ড ডে কী হবে, n0/2 মানে 0.5 n0 থেকে 0.37 n0 যদি তুমি বাদ দাও থাকলো 0.13 n0। তাহলে 0.13 এই কী বলেছেন, ফ্র্যাকশান বলেছে, তাহলে n0 দিয়ে তো ভাগ হতো, এটা চেঞ্জ, তাহলে 0.13 অংশ। তাহলে 24-এর কারেক্ট অপশান হলো গিয়ে ডি। এইবার 25 নম্বর প্রশ্নে দেখা যায়, an electron accelerated through a potential of 10,000 volt from rest has a de Broglie wavelength lambda. What should be the accelerating potential so that wavelength is doubled? দেখো lambda equals to তুমি জানো h/mv। যদি গতিশক্তি দিয়ে লিখি mv মানে মোমেন্টাম আর গতিশক্তির মধ্যে সম্পর্ক √2mE। আর যদি ভোল্টেজ দিয়ে লিখি, দেখো যে এনার্জি ইলেকট্রন অ্যাকোয়ার করে ভি পোটেন্সিয়ালে, এনার্জি কাইনেটিক এনার্জি ই সমান স্মল ই ইলেকট্রনের চার্জ ইন্টু ভোল্টেজ, সো লামডা ইজ প্রপোর্শনাল টু 1/√v। এবার কি বলেছে যে ওয়েভলেন্থ ডাবল, লামডা যদি দ্বিগুণ হয়ে যায় 2 লামডা, তাহলে ভি কী হয়ে যাবে বলো তো, রুটের মধ্যে আছে, তাহলে ভি 4/1 হয়ে যাবে। তাহলে ভি যদি দেখো v/4 করে দিই, তবেই তো 2 উপরে উঠবে, সেই 4টা নিচে 2 সেটা উপরে উঠে যাবে। তাহলে ভিটা হয়ে গেল v/4, আগে ছিল 10,000 ভোল্ট, তার 4/1 মানে এখন হবে 2,500 ভোল্ট। তাহলে 2,500 ভোল্ট কারেক্ট অপশান। 25-এর কারেক্ট অপশান তোমার হয়ে গেল ডি। তাহলে 25 কারেক্ট অপশান নিল ডি। এবার 26 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট উইল বি দ্য কারেন্ট থ্রু দ্য 6 কিলো ওহম রেজিস্টার ইন দ্য সার্কিট শোন হোয়ার দ্য ব্রেকডাউন ভোল্টেজ অফ দ্য জেনার ইজ 6 ভোল্ট। দেখো ব্রেকডাউন ভোল্টেজ এখানে হলো 6 ভোল্ট, মোট সোর্স ভোল্টেজ দেখো আছে 10 ভোল্ট, এখানে সোর্স ভোল্টেজ। তাহলে এই রোধের এগেনস্টে ভোল্টেজ ড্রপ এই যে 6 কিলো ওহমে 4 ভোল্ট। তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট বলেছে, কারেন্ট থ্রু দ্য রেজিস্টার আই ইকুয়ালস টু v/r। ভি কত, 4 ভোল্ট, আর কত 6 কিলো ওহম, তার মানে 2/3 মিলি অ্যাম্পিয়ার। কিলো ওহম আছে তো, তাহলে 10⁻³ ওপরে উঠলে 10⁻³ তাহলে 2/3 মিলি অ্যাম্পিয়ার হলো। তাহলে 26-এর কারেক্ট অপশান এ। তাহলে 26 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো এ। এইবারে আমরা 27 নম্বর প্রশ্নে যাব। 27 নম্বর প্রশ্নে কি বলছে সেইটা দেখা যাক। 27 নম্বর প্রশ্নে যেটা বলছে,
সেটা হলো তোমার বলছে in case of simple harmonic motion, if the velocity is plotted along the x-axis and the displacement is plotted along y-axis, the resultant curve happens to be ellipse with the ratio. দেখো ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট ভি ভার্সেস এক্স কার্ভ, এটা বলছে ইলিপস হয়ে গেছে। তুমি জানো তো ভি সমান সমান, তাহলে ভি ওয়াই অ্যাক্সিসে, এক্সকে এক্স অ্যাক্সিসে নিয়েছি। তুমি জানো ভি সমান প্লাস মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার, অতএব ভি স্কোয়ার বাই এ ওমেগা তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1। তাহলে দেখো এইখানে তোমাকে বলেছে মেজর অ্যাক্সিস লেন্থ বাই মাইনর অ্যাক্সিস লেন্থ হচ্ছে 25। দেখো এখানে বুঝতে পারছো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে মেজর অ্যাক্সিস লেন্থ আর মাইনর অ্যাক্সিস লেন্থ একটা হলো গিয়ে তোমার এ ওমেগা, আরেকটা হলো এ। যদি এটা এগুলো সেমি মেজর অ্যাক্সিস লেন্থ, তাহলে মেজর অ্যাক্সিস লেন্থ 2 দিয়ে গুণ হয়ে যাবে। সমান সমান বলে দিয়েছে কত, রেশিওটা দেখো বলেছে 20 পাই। তা দেখো 2 কেটে গেল, এ কেটে গেল, তাহলে কি দাঁড়ালো, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস লেন্থ অ্যালং ওয়াই অ্যাক্সিস লেন্থ, মেজর অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস লেন্থ অ্যালং ওয়াই অ্যাক্সিস লেন্থ। আমরা এইখানে তাহলে কী কী করেছিলাম, ভেলোসিটি ইজ প্লটেড অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে ভেলোসিটি এদিকে ছিল দেখো, তাহলে ভেলোসিটি তাহলে এইটাই এ ওমেগা, তাহলে এ ওমেগা বাই এ, তাহলে এই ভেলোসিটি অ্যাক্সিস মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিসেই ভেলোসিটি ছিল, তাহলে এ ওমেগা বাই এ এটা ছিল সেমি মেজর অ্যাক্সিস লেন্থ, এই যে এ ওমেগা এ, তাহলে মেজর অ্যাক্সিস লেন্থ তার দ্বিগুণ, তাহলে 2 এ ওমেগা বাই 2 এ, এটা 20 পাই, তাহলে ওমেগা সমান 20 পাই। ওমেগা সমান তো তোমরা জানো 2n পাই হয়, তাহলে 2n পাই সমান 20 পাই, তাহলে n সমান 10। তাহলে হারমোনিক মোশনের যে ফ্রিকোয়েন্সি সেটা হলো 10 হার্জ, তাহলে এইখানে কারেক্ট অপশান হলো তোমার সি। এইবার আমরা 28 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। 28 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে যে এ ব্লক অফ মাস m2 is placed on a horizontal table and another block of mass m1 is placed on the top of it। একটা ব্লক যেটার ভর m2, তার উপরে m1 ভর আছে, an increasing horizontal force F equals to alpha t is exerted on the upper block। উপরের ব্লকে আলফা টি ফোর্স দিয়েছি সমান এফ, তাহলে এফ ইকুয়ালস টু আলফা টি এই ফোর্স দিয়েছি। বাট দ্য লোয়ার ব্লক নেভার মুভস অ্যাজ এ রেজাল্ট, লোয়ার ব্লকটা কিন্তু কখনোই যাচ্ছে না। আসলে লোয়ার ব্লক কেন যাবে, ঘর্ষণ বলের প্রভাবে। ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য টু ব্লকস, দুটো ব্লকের মধ্যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন μ1 অ্যান্ড দ্যাট বিটুইন দ্য লোয়ার ব্লক অ্যান্ড দ্য টেবিল ইজ μ2, হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ μ1 বাই μ2। দেখো এখন নিচে যে ঘর্ষণ বল কাজ করছে সেটা তাহলে বড়, এবং এর যদি লিমিটিং ভ্যালু লেখো তাহলে μ2 ইন্টু m1 প্লাস m2 ইন্টু জি, এটা লিমিটিং ভ্যালু, তাহলে এটা নিশ্চয়ই বড় বা সমান। তো সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, ওপরের ব্লকটা ওকে যে ত্বরণ দেওয়ার কথা সেটা কতটা, ওটা তো ফিকশনাল ফোর্সের জন্য, দ্যাট শুড বি গ্রেটার দ্যান μ1 ইন্টু ওপরে কিন্তু কেবল রিয়াকশান ফোর্স কাজ করছে m1-এর জন্য ইন্টু জি। তাহলে দেখো এইখানে আমরা তারপরে বের করার চেষ্টা করি, তো দেখো তো কী দাঁড়ালো, এইখানে আমাদের কি চেয়েছে μ1 বাই μ2, দেখো μ1-এর নিচে দিয়ে দিলাম μ2-কে, তাহলে m1 প্লাস m2 বাই m1, তাহলে μ1 প্লাস μ2 এটা যদি আমি একই খাচ্ছে খোঁজা মারছে, তাহলে এই ডান দিকটা বড়, তাহলে এ তো ছোটো, তাহলে দ্যাট শুড বি লেস দ্যান কত হলো, দেখো ভাগ করলে 1 প্লাস m2 বাই m1, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হলো 1 প্লাস m2 বাই m1, তাহলে বি কারেক্ট, তাহলে 28-এর কারেক্ট অপশান হলো বি। এবার দেখো 29 নম্বরে ভেক্টরের একটা প্রবলেম দেওয়া আছে, এখানে কি বলছে
ইন এ ট্রায়াঙ্গল এবিসি দ্য সাইডস এবি অ্যান্ড এসি, দেখো একটা ট্রায়াঙ্গল আছে এবিসি, তার এবিকে বোঝাচ্ছে কি কোন ভেক্টর 3i প্লাস জে প্লাস কে, আর এসি আর রিপ্রেজেন্টেড বাই দ্য ভেক্টর, আর এসিকে এবিকে এটা বোঝালো, আর এসিকে কে বোঝাচ্ছে আই প্লাস টু জে, এসিকে বোঝাচ্ছে আই প্লাস টু জে প্লাস কে। তাহলে প্রথমটা এবিকে বোঝালো, দ্বিতীয়টা এসিকে বোঝালো। এইবার আমরা সিবিকে কে বোঝাচ্ছে সেটা দেখার চেষ্টা করি। দেখো এটা তো ত্রিভুজ, এসি প্লাস সিবি সমান এবি ত্রিভুজ সূত্র অনুযায়ী। তাহলে সিবি ভেক্টর সমান কি হতে পারে, দেখো সিবি সমান এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর। দেখো এবি থেকে এসিকে বাদ, 3i মাইনাস আই মানে 2i, জে মাইনাস টু জে, জে মাইনাস টু জে মানে মাইনাস জে, কে কে কেটে গেল। এইবার তোমার কাছে বলেছে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল এ বি সি। এবার তোমাকে এবিসি এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, তার মানে এবি আর সিবি এদের মধ্যে যে অ্যাঙ্গেল, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে দেখো এবি ডট আমরা করতে পারি সিবি, তাহলে সমান সমান মড এবি ইন্টু মড সিবি ইন্টু কস থিটা। তাহলে কস থিটার মান আমাদের বের করতে হবে। এবি ডট সিবি, দেখো এবি ডট সিবি 3i ডট 2i মানে 3 দুগুণ 6 প্লাস জে মাইনাস জে ডট প্রোডাক্ট -1, এখানে কে নেই সুতরাং আর তো কোনো টার্ম সারভাইভ করবে না, তাহলে ডট প্রোডাক্ট হলো 5। মড এবি তার মানে রুট ওভার অফ কত 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস কত 1 স্কোয়ার, মড সিবি ইন্টু রুট ওভার অফ কত হলো 2 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার মানে 1, তাহলে কত হলো বলতো ইন্টু আর কে আছে ইন্টু এই যে কস থিটা আছে, তাহলে ইন্টু কস থিটা। তাহলে দেখো তো কত হচ্ছে, কস থিটা সমান 6 মাইনাস 1 মানে 5 বাই রুট ওভার অফ 9 10 11 ইন্টু রুট ওভার অফ 5, এই দেখো একটা কেটে গেল, তাহলে কস থিটা সমান এইটা একটা কেটে গিয়ে √5 বাই √11। তাহলে দেখো থিটা ইকুয়ালস টু কস ইনভার্স √5 বাই √11, সুতরাং এ হলো গিয়ে কারেক্ট অপশান, 29-এর এ হলো কারেক্ট অপশান। এইবারে আমাদের লাস্ট প্রশ্নে আমরা যাব, এটা হলো কিনা আমাদের 30 নম্বর প্রশ্ন, সেটা কি বলছে সেটা দেখা যাক। বলছে ইন দ্য সার্কিট শোন ইনপুটস এ অ্যান্ড বি আর ইন স্টেট 1 and 0 রেসপেক্টিভলি। তাহলে এ আর বি এরা কিন্তু 1 এবং 0 স্টেটে আছে, এ এবং বি 1 0 স্টেটে আছে। হোয়াট ইজ দ্য অনলি পসিবল স্টেট অফ এক্স অ্যান্ড ওয়াই, এক্স এবং ওয়াই এর পসিবল স্টেট কত। দেখো এইখানে একটা ইনপুট কিন্তু ওয়াই থেকে নিয়ে গিয়ে লাগিয়ে দিয়েছি এতে, তাহলে এক্স সমান কী হবে, দেখো একটা এ আর একটা ওয়াই, তাহলে এক্স সমান এ ওয়াই অ্যান্ড গেট গুণ করেছে তার ইনভার্স, তাহলে দেখো তো একইভাবে ওয়াই সমান কী হবে, দেখো এটা ওয়াই, এখানে একটা কি এসছে এক্স আর একটা বি, তাহলে বি এক্স তার ইনভার্স। এইবার দেখো আমরা দেখি এখানে কি কি বলে দিয়েছে, এ অ্যান্ড বি আর ইন স্টেট 1 and 0, এ অ্যান্ড বি যদি 0 হয় তাহলে বি ইকুয়ালস টু 0, তাহলে ওয়াই সমান কত হলো 0 বার মানে ওয়াই সমান 1, ওয়াই সমান যদি 1 হয় দেখো এও আছে কিন্তু 1 স্টেটে, এখানে কোশ্চেনে বলে দিয়েছে এ আছে 1 স্টেটে আর বি আছে 0 স্টেটে, তাহলে বি যদি 0 হয়ে যায় তাহলে 0 ইন্টু এক্স মানে 0, তাহলে এটা হলো 0 বার মানে 1, তাহলে ওয়াই হলো 1, ওয়াইয়ের মান 1 বসিয়ে দিলাম, আর অঙ্ক বলেছে এ হলো 1 ইন্টু 1, তাহলে 1-এর বার মানে এক্স হলো 0, তাহলে এক্স 0 ওয়াই হলো 1, দেখো কোথায় আছে এক্স 0 ওয়াই 1, সো দ্য কারেক্ট অপশান ইজ সি, সুতরাং 30-এর কারেক্ট অপশান সি, সুতরাং এই কোশ্চেন পেপারের এ ক্যাটাগরির
যে 30টি প্রশ্ন ছিল সেটি সলভ হলো। আমাদের পরবর্তী পার্টে বাদবাকি 10টি যে প্রশ্ন আছে সেই 2 নম্বরের প্রশ্নগুলোর সলিউশন আমরা দেব।